নমস্কার সকলকে, জিকে পিওয়াইকিউ বাংলা চ্যানেলে আরও একবার তোমাদেরকে ওয়েলকাম। আজকে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে একটি প্র্যাকটিস সেট করা হয়েছে। এর পূর্বেও তোমাদের দুটি প্র্যাকটিস সেট করানো হয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। এটি তোমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট। যেহেতু তোমাদের সামনে অনেকগুলি এক্সাম রয়েছে, আশা করি তোমরা সকলেই তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করছো। তোমাদের এই প্রিপারেশনকে বুস্ট আপ করতে এবং প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসছে সেগুলি চেনার জন্য আমরা এই প্র্যাকটিস সেট সিরিজ শুরু করেছি। তোমরা প্রত্যেকে এই প্র্যাকটিস সেটটি দেখো, আশা করি সকলেই উপকৃত হবে। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করো। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি অভ্র সঞ্চিত রয়েছে? সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। এছাড়াও আমরা আর কি ইনফরমেশন এখানে মনে রাখতে পারি যেগুলি আমাদের পরীক্ষাতে হেল্প করবে? না, সেগুলি হলো কি, অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় উৎকৃষ্ট মানের অভ্র পাওয়া যায়। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, অন্ধ্রপ্রদেশের কোন জেলায় উৎকৃষ্ট মানের অভ্র পাওয়া যায়? নেল্লোর জেলায়। আর অভ্র উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত প্রথম স্থান অধিকার করে। বিশ্বের মধ্যে ভারত অভ্র উৎপাদনে। আর তাহলে অভ্র উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে কে? না, রাজস্থান। ওকে, এইটুখানি মনে রাখবে। পরের প্রশ্ন হলো, লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সকল সদস্যদের দ্বারা। এছাড়াও আমরা মনে রাখতে পারি কি কি? না, ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন কে? না, জি.ভি. মাভালঙ্কার। আর লোকসভার বর্তমান স্পিকার কে? না, ওম বিড়লা। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? এম অনন্ত সায়ানাম আয়াঙ্গার। এটি মনে রাখতে হবে, এটি পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। প্রথম ডেপুটি স্পিকার। আর লোকসভার প্রথম অধিবেশন বসে কবে? না, 13ই মে 1952 সালে। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ নয়? 4টি অপশানসের মধ্যে সঠিক উত্তরটি হবে অস্তগামী সূর্যের লাল রং। আমরা যখন সূর্য উদয় হয় বা সূর্য অস্ত যায় তখন আমরা সূর্যকে লাল দেখি। এর প্রধান কারণ হলো কি? না, এর প্রধান কারণ হলো স্ক্যাটারিং বা বিক্ষেপণ। এখানে দেয়া আছে, তোমরা দেখে নাও যে স্ক্যাটারিং বা বিক্ষেপণের কারণে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের রং লাল দেখায়। এর কারণ হলো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেই কারণের জন্য লাল আলোর বিক্ষেপণ কম। তাই আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখি। আর যে তারার ঝিকিমিকি বা টুইঙ্কেল অফ স্টার, এটি কি জন্য ঘটে থাকে? না, আলোর প্রতিসরণ ধর্মের জন্য। আলোর প্রতিসরণ ধর্মটা কি? আলোর প্রতিসরণ ধর্ম দেখবে, আমরা কোনো একটা কাঁচের গ্লাসে কোনো একটা পেন বা কোনো একটা পয়সা যদি ফেলে রাখি, তাহলে পেনটা বাঁকা মনে হয়, আবার পয়সাটা মনে হয় যেন গ্লাস থেকে কিছুটা ওপরে উঠে আছে। এইটাই আলোর প্রতিসরণ ধর্ম। আর রামধনু গঠন হয় কিসের জন্য? না, রামধনু গঠন হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তাহলে মনে রাখবে এইটুকু ইনফরমেশন এখান থেকে। পরের প্রশ্ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কোন গোলটি ভোগ এবং উৎপাদন নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি হলো অপশন বি, 12। 12 নম্বর যে গোলটি রয়েছে তার বিষয় হলো ভোগ এবং উৎপাদন। ওকে, এছাড়াও আমরা কি মনে রাখবো? না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে স্থিতিশীল উন্নয়নকে বোঝায়। সম্মিলিত জাতিপুঞ্জ এই স্থিতিশীল উন্নয়নের জন্য 2015 সালে 17টি লক্ষ্যমাত্রা স্থির করেছিল। এই 17টি লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা কত ধরা হয়েছে? না, 2030 সালের মধ্যে বলা হয়েছে যে এই লক্ষ্যমাত্রাগুলি পূরণ করব। এবং এই 17টি গোলের প্রথম 3টি কি কি? না, প্রথমটি হলো দারিদ্র দূরীকরণ, দ্বিতীয়টি হলো ক্ষুধা দূরীকরণ, আর তৃতীয়টি হলো সুস্বাস্থ্য এবং কল্যাণ। ওকে, পরের প্রশ্ন, কোন গুপ্ত শাসকের অপর নাম ছিল বিক্রমাদিত্য? এর সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, আচ্ছা, আর কি মনে রাখবো আমরা? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল ছিল, অর্থাৎ তার শাসনকালের সময়কাল ছিল না, 380 থেকে
415 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার পুত্র ছিলেন? না হচ্ছে সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন। আর কি মনে রাখবো আমরা? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন প্রথম গুপ্ত রাজা যিনি একটি রূপার মুদ্রা চালু করেছিলেন। এই মুদ্রাটার নাম ছিল কি? না রূপক। আর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। আমরা সমুদ্রগুপ্তকে কি বলে থাকি? না হচ্ছে ভারতের নেপোলিয়ন বলে থাকি। এগুলি মনে রাখবে। পরের প্রশ্ন, নিচের কোনটি উৎক্ষেপণের জন্য ব্যবহৃত যান প্রযুক্তি নয়? আমরা বিভিন্ন উপগ্রহ পৃথিবী থেকে উৎক্ষেপণের জন্য বিভিন্ন প্রযুক্তিগত যান ব্যবহার করে থাকি। সেই রকম 4টি অপশনস দিয়েছে, এখান থেকে জানতে চাওয়া হয়েছে যে কোনটি উৎক্ষেপণের জন্য প্রযুক্তি নয়। 4টি অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হলো MSLV। ওকে, তোমাদের এখানে সি আর ডি এর মধ্যে হচ্ছে ডাউটটা হবে। হ্যাঁ, এবার আমরা জেনে নেব যে এই বাকি তিনটির এদের পূর্ণ অর্থ কি। এর সম্পূর্ণ অর্থ হলো এই 4টির, জিএসএলভির অর্থ হলো কি? না হচ্ছে জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পিএসএলভির অর্থ কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আর এএসএলভির অর্থ কি? অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তাহলে এমএসএলভিটা হচ্ছে, এটা আমাদের ফলস উত্তর করার জন্য অপশন ডি তে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি নাগাল্যান্ডে বসবাস করে কোন উপজাতি? ওকে, সঠিক উত্তরটি হবে অপশন সি, রেংমা উপজাতি। এছাড়াও আমরা এখান থেকে কি মনে রাখতে পারি? না, এই যে বন্ডা উপজাতি দেওয়া রয়েছে, এই বন্ডা উপজাতি কোথায় বসবাস করে? উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের সংযোগস্থলে এই অধিবাসীরা বা উপজাতিরা বসবাস করে। আর লিম্বু প্রজাতির অধিবাসীরা এরা বসবাস করে কোথায়? নেপাল এবং সিকিম অঞ্চলের পাহাড়ি স্থানে এরা বসবাস করে। ওকে, তাহলে পরের প্রশ্ন আমাদের, লর্ড ডালহৌসি ভারতীয় রাজ্যগুলিকে দখল করার জন্য কোন নীতি গ্রহণ করেছিলেন? আমরা জানি যে ভারতে ব্রিটিশ যে সমস্ত ভাইসরয় ছিলেন, তারা ব্রিটিশদের যে নিয়ম কানুন অনুসরণ করে ভারতে বিভিন্ন সময় বিভিন্ন নীতি প্রণয়ন করেছেন, এবং এই নীতি প্রণয়নের উদ্দেশ্য ছিল ভারতকে শাসন করা। ঠিক এইরূপ শাসন ব্যবস্থা জারি করার জন্য লর্ড ডালহৌসি 1848 সালে কি করেছিলেন? না হচ্ছে সত্য বিলোপ নীতি। এই সত্য বিলোপ নীতির হচ্ছে ইংলিশ টার্ম হলো হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। এই নীতিটি কবে আনা হয়েছিল? না হচ্ছে 1848 সালে। তাহলে সত্য বিলোপ নীতি কবে আনা হয় বা ডক্ট্রিন অফ ল্যাপস কত সালে আনা হয়? 1848 সালে। কে এনেছিলেন? না হচ্ছে লর্ড ডালহৌসি। ওকে, আর কি মনে রাখবো আমরা? না, লর্ড ডালহৌসি 1848 সালে করেছিলেন, তোমাদের সকলকে বললাম। আর এই নীতি বলবৎ করে তিনি প্রথম 1848 খ্রিস্টাব্দে এই সাতারা রাজ্যটি দখল করেন। প্রশ্ন আসে যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্য দখল করেছিলেন? সঠিক উত্তরটি হবে সাতারা। আর ঝাঁসি দখল করেছিলেন কত সালে? না হচ্ছে 1853 সালে। এই দুটি তোমাদের উল্লেখযোগ্য, মনে রাখবে, বাকিগুলো মনে রাখতে পারো। আর এখানে রাওলাট আইন দেওয়া আছে। রাওলাট আইন প্রণীত হয়েছিল কবে? না হচ্ছে 1919 সালে। এটি ছিল একটি কালা আইন। এই আইনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিনা বিচারে হচ্ছে ভারতীয়দের আটক করা। আর অধীনতামূলক মিত্রতা নীতি প্রণয়ন করেছিলেন কে? না লর্ড ওয়েলেসলি। এটি কবে করেছিলেন? না হচ্ছে 1899 সালে। আর চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন কে? 1793 সালে। কে? না হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ওকে, আচ্ছা, মনে রাখবে সকলে। পরের প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রাকে সীমিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এর সঠিক উত্তরটি হলো কিয়োটো প্রোটোকল। ওকে, কি উত্তর? না হচ্ছে কিয়োটো প্রোটোকল। এবার আমরা তাহলে এই সমস্ত চুক্তিগুলো সম্পর্কে একটু দেখে নিই। কিয়োটো প্রোটোকল হয় কবে? না হচ্ছে 1997 সালের ডিসেম্বর মাসে। কোথায় হয়? জাপানের কিয়োটো শহরে। যার মূল উদ্দেশ্য ছিল কি? গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো। আর ওজোন স্তর রক্ষা করার জন্য 1987 সালে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল। এই মন্ট্রিল শহরটি কোথায় অবস্থিত ছিল? না কানাডাতে। ওকে, পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? সঠিক উত্তরটি হবে চীন। ওকে, আর কি মনে রাখতে পারি আমরা?
না আর আমরা মনে রাখবো গম উৎপাদনে চীনের পরেই স্থান দখল করে ভারত। আর ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কে? উত্তরপ্রদেশ। এবং তোমরা সকলেই জানো এই গম উৎপাদনের আমাদের সবুজ বিপ্লবের খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে 1966 সালে করা হয়েছিল। 1966 সালে এই সবুজ বিপ্লব করা হয়েছিল এবং এই সবুজ বিপ্লবের জনক ছিলেন কে? না হচ্ছে এম.এস. স্বামীনাথন, যিনি সাম্প্রতিককালে 2023 সালে হচ্ছে প্রয়াত হয়েছেন এবং তিনি এই বছর 2024 সালে ভারতরত্ন পেয়েছেন এম.এস. স্বামীনাথন, মনে রাখবে সকলে। ওকে, আর কি পরের প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তা নাটকটি কে লিখেছেন? এর সঠিক উত্তরটি হলো ভাস বা ভাষা। এছাড়াও আমরা মনে রাখতে পারি কি না হচ্ছে শূদ্রকের লিখিত গ্রন্থ হলো শূদ্রক, যেটি অপশন এতে আছে, তার লিখিত গ্রন্থ হলো কি মৃচ্ছকটিকম। জয়দেবের লেখা কি গীতগোবিন্দ, আর কালিদাস লিখেছেন অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম। এখান থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় একটা করে কোশ্চেন থাকে, এই বই রিলেটেড কোশ্চেন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের জন্য রিট জারি করতে পারে? সঠিক উত্তরটি হবে আর্টিকেল 32, অপশন এ। মৌলিক অধিকার যখন কোনো মানুষের ক্ষুণ্ণ হয় তখন তারা হচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে যে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট সেই মৌলিক অধিকারকে সংরক্ষিত করার জন্য এই রিট জারি করে থাকে। এই রিট জারি করা হয়ে থাকে 32 আর্টিকেল অনুযায়ী। আর কেউ যদি হাইকোর্টে যায় তাহলে হাইকোর্ট কোন ধারা বলে হচ্ছে এই রিট জারি করতে পারে? 226 ধারা বলে। আর এখানে একটা উল্লেখযোগ্য আর্টিকেল আছে, আর্টিকেল 44। এই আর্টিকেল 44-এ বলা হয়েছে যে ভারতীয় সংবিধানে সমস্ত দেশ জুড়ে একই ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে এবং এটি রাষ্ট্র নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি মানে হলো ডিপিএসপি। ওকে, আর এই ডিপিএসপি আমরা কোত্থেকে নিয়েছি? না হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর মৌলিক অধিকার নিয়েছি কোত্থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আর মৌলিক কর্তব্য যেটা পার্ট 4A তে রয়েছে সেটি নিয়েছি কোত্থেকে? সকলে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হচ্ছে হোম টাস্ক থাকবে এটা। যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা মৌলিক কর্তব্য কোত্থেকে গ্রহণ করেছি বা কোন দেশ থেকে গ্রহণ করেছি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতির মূল শিল্পের অন্তর্ভুক্ত নয়? এর সঠিক উত্তরটি হলো চিনি। আচ্ছা, আর কি মনে রাখবো আমরা? মূল শিল্প বলতে ভারতীয় অর্থনীতিকে শিল্পগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই মূল শিল্পতে 8টি শিল্পকে যুক্ত করা হয়েছে। কি কি সেগুলো? সিমেন্ট, সার, বিদ্যুৎ, ইস্পাত, কয়লা, শোধনাগার পণ্য, প্রাকৃতিক গ্যাস। ওকে, সকলে মনে রাখবে মোটামুটি 8টি শিল্পকে আমাদের মূল শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি শিল্পকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে একটি রাজ্যে বিধান পরিষদ গঠন করা যেতে পারে? সঠিক উত্তরটি হলো 169, আর্টিকেল নম্বর 169। আচ্ছা, আমাদের ভারতে বর্তমানে 6টি রাজ্যে হচ্ছে বিধান পরিষদ চালু রয়েছে। এই 6টি রাজ্য হলো কি কি? না হলো মহারাষ্ট্র এবং কর্ণাটক। মহারাষ্ট্র উপরে, কর্ণাটক তার নিচে। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা ভেঙে তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো। আর হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার, এই দুটো স্টেট পাশাপাশি আছে। এইরকম ভাবে 6টি স্টেট মনে রাখবে, যে 6টি স্টেটে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদ রয়েছে, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, যেটি ভারতীয় সংবিধানের 169 ধারা বলে তৈরি করা হয়। এবং পশ্চিমবঙ্গে 1969 সালের পূর্বে বিধান পরিষদ ছিল, কিন্তু 1969 সাল থেকে বিধান পরিষদ বাতিল করে দেওয়া হয়। পরের প্রশ্ন, কম্পিউটার পরিভাষায় CLI এর পূর্ণ অর্থ কি? সঠিক উত্তরটি হলো কমান্ড লাইন ইন্টারফেস। এছাড়াও আমরা আর কি মনে রাখবো এখান থেকে? না, কম্পিউটারের আমরা বর্তমানে 5ম প্রজন্ম ব্যবহার করছি। এই প্রথম প্রজন্ম থেকে 5ম প্রজন্ম পর্যন্ত কিছু নির্দিষ্ট টেকনোলজি ইউজ করা হয়েছে কম্পিউটারের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে।
এই টেকনোলজিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম প্রজন্মে কি ব্যবহার করা হয়েছে? ভ্যাকিউম টিউবস। দ্বিতীয় প্রজন্মে ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টার। তৃতীয় প্রজন্মে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট এবং চতুর্থ প্রজন্মে ব্যবহার করা হয়েছে মাইক্রোপ্রসেসর এবং পঞ্চম প্রজন্মে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরের প্রশ্ন, আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হলো জ্যাম্বেজি। এক্সট্রা ইনফরমেশন যেগুলি মনে রাখতে হবে সেগুলি হলো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। এটি ভেনেজুয়েলার চুরুন নদীর তীরে অবস্থিত বা চুরুন নদীতে অবস্থিত। এবং ভেনেজুয়েলার রাজধানী আমরা কি জানি না, হচ্ছে কারাকাস। ওকে। আর ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কাঞ্চিকল, যেটি কর্ণাটকের শিমোগা জেলার বরাহি নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, মানবদেহের গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তরটি হলো পিটুইটারির পশ্চাৎভাগ। এক্সট্রা ইনফরমেশনগুলি হলো, পিটুইটারি গ্রন্থি থেকে মোট 6টি হরমোন খরিত হয়। এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, যেটি অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ কার্যকে নিয়ন্ত্রণ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি নিয়ন্ত্রণ করে। লিউটিনাইজিং হরমোন, গ্রোথ হরমোন, প্রোল্যাক্টিন, যেটা মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটি থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কার্যকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাস কোনটি? সঠিক উত্তরটি হলো চেন্নাই বাস টার্মিনাস, তামিলনাড়ু। এছাড়াও আমরা এখান থেকে মনে রাখবো, তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম তামিলনাড়ুর অন্তর্গত। এটি একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য। আর করমণ্ডল উপকূল, যেটি বছরে 2বার বৃষ্টিপাতের জন্য উল্লেখযোগ্য, এটি তামিলনাড়ুতে রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, লর্ড চেমসফোর্ড 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিটি গঠন করেছিল? সঠিক উত্তরটি হবে হান্টার কমিশন, অপশন এ। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? না হচ্ছে 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। এর কারণ ছিল 1919 সালে রাওলাট আইন প্রণীত হয়। এই রাওলাট আইনের মূল বক্তব্য ছিল বিনা বিচারে ভারতীয়দেরকে আটক করা। এই পাঞ্জাব থেকে দুজন ব্যক্তি, সৈফুদ্দিন কিজলু এবং সত্যপাল মালিক, এই দুজনকে অ্যারেস্ট করা হলে পাঞ্জাবের জনগণ ক্ষিপ্ত হয়ে তারা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে একটি সভার আয়োজন করে এবং এই সভাতে জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয় এবং নির্মম হত্যাকাণ্ড চলেছিল। তোমরা বলবে যে মহাত্মা গান্ধী এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে একটি সম্মান তিনি ত্যাগ করেছিলেন। সেই সম্মানটি কি তিনি ত্যাগ করেছিলেন সেটি তোমরা কমেন্ট করে জানাবে। প্রশ্ন, ইদুক্কি বাঁধ কোন নদীতে নির্মিত হয়েছে? সঠিক উত্তরটি হবে পেরিয়ার। এক্সট্রা ইনফরমেশন যেগুলি মনে রাখতে হবে সেগুলি হলো, এই ইদুক্কি বাঁধ কেরালার পেরিয়ার নদীতে রয়েছে। কেরালার পেরিয়ার নদীতে ইদুক্কি বাঁধ রয়েছে। আর এই ঘাট প্রবাহ হলো কৃষ্ণার গুরুত্বপূর্ণ উপনদী। ওকে, ভিডিওটি এখানেই শেষ হলো। 20টি প্রশ্ন এবং তার রিলেটেড ইনফরমেশন খুব ভালো করে আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে। গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।